আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল লন্ডনের একটি হলে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের প্রত্যাবর্তনে জিয়াউর রহমানের অবদান তুলে ধরা হয় আলোচনায়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন। তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার ক্ষমতা ধরে রাখার জন্য অসংখ্য মানুষকে হত্যা করেছে, তাদের হাত থেকে রেহাই পায়নি শিশুরাও। দেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমএ পরিচালনা পর্ষদে নির্বাচনে ভোট গ্রহণ চলছে। রাজধানীর রেডিসন হোটেল ও চট্টগ্রামের রেডিসন হোটেলে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল ৮টায় শুরু হওয়া ভোট কোনো রকম বিরতি ছাড়াই চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ৩টি জোট। জোটগুলো হলো ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ। এর মধ্যে ফোরাম ও সম্মিলিত পরিষদ ৩৫টি পরিচালকের সবগুলোতেই প্রার্থী দিয়েছে, আর ঐক্য পরিষদ থেকে প্রার্থী হয়েছেন ৬ জন, অর্থাৎ ৩৫টি পদের জন্য লড়ছেন ৭৬ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ১,৮৬৪ জন। এর মধ্যে ঢাকায় ভোটার ১,৫৬১ জন আর চট্টগ্রামে ৩০৩ জন। নির্বাচনে ফোরামের প্যানেল থেকে নেতা হলেন মাহমুদ রহমান খান, সম্মিলিত পরিষদের প্রধান মোহাম্মদ আবুল কাশেম। গত বছরের মার্চে বিজিএমএ নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছিলেন SM মান্নান। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৯ সালে আওয়ামী লীগ সরকার এসএমই নীতিমালা বাস্তবায়নে উদ্যোগ নিলেও এই খাতে একটি টাকাও বরাদ্দ করেনি পতিত সরকারটি। নীতিমালা বাস্তবায়নে গঠিত দুটি কমিটি, জাতীয় এসএমই উন্নয়ন পরিষদ এবং জাতীয় এসএমই টাস্ক ফোর্স এর সভা হয়েছে নামমাত্র। অর্থনীতিবিদদের মতে এসএমই খাত সব সময় অবহেলার মধ্যেই ছিল। এসএমই খাত নিয়ে গোলাম মইনুল হাসানের ৩ পর্বের প্রতিবেদনের শেষটি আজ। ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের সহায়ক পরিবেশ তৈরিতে ২০০৫ সালে বিএনপি সরকারের আমলে প্রণয়ন করা হয় নীতি কৌশল। লম্বা সময়ের পর ২০১৯ সালে প্রণীত হয় এসএমই নীতিমালা। এরপর এসএমই খাতের উন্নয়নে শিল্পমন্ত্রীকে প্রধান করে গঠন করা হয়েছিল জাতীয় এসএমই উন্নয়ন পরিষদ NSDC, আর শিল্প সচিবের নেতৃত্বে গঠন করা হয় এসএমই টাস্ক ফোর্স। নিয়ম অনুযায়ী ৬ মাস পর পর বসবে NSDC সভা। যদিও ২০২৪ সাল পর্যন্ত ৫ বছরও হয়েছে মাত্র ৩টি। টাস্ক ফোর্সের সভা হবার কথা ৩ মাস পর পর, ও সময় হয়েছে মাত্র ৬টি সভা। সবসময় দেখা গেছে বি গ্রেড বা সি গ্রেডের মন্ত্রীদেরকে সেখানে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে এবং এর মাধ্যমেও বোঝানো হয়েছে যে সরকার শিল্প মন্ত্রণালয়টিকে কিভাবে দেখে থাকেন। সরকারের রাজনৈতিক সরকারের যদি এই দৃষ্টিভঙ্গি না পরিবর্তন হয়, যেটা এখনও একরকম আমি বলবো যে অব্যাহত রয়েছে, আপনি কিন্তু এই ধরনের একটা পরিস্থিতি থেকে আপনি শিল্প মন্ত্রণালয় যদি এটিকে উত্তরণ না ঘটে, তাহলে এর অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে এসএমই ফাউন্ডেশনে আপনি খুব বড় রকমের কোনো উত্তরণ প্রত্যাশা করতে পারেন না। এবং সে কারণেই আপনি দেখছেন যে কটি মিটিং হওয়া দরকার মন্ত্রীর, যে কটি সচিব পর্যায়ে যেগুলো মিটিং হওয়া দরকার, সেগুলো নিয়মিত না হওয়া। বাংলাদেশ সরকারের ভেতরে শিল্প মন্ত্রণালয়ের যে ইনফ্লুয়েন্স থাকার দরকার, তার চেয়ে হয়তো অনেক কম ইনফ্লুয়েন্স আছে। সুতরাং সরকারের ভিতরে পলিসি লেভেলে, লং টার্ম স্ট্র্যাটেজি লেভেলে যে ধরনের অ্যাটেনশন পাওয়া দরকার, এসএমই কি সেটা পাচ্ছে নাকি? ২০২১ সালে অনুষ্ঠিত এসএমই উন্নয়ন পরিষদের দ্বিতীয় সভা এসএমই উদ্যোক্তাদের জন্য ১০,৫১২ কোটি টাকা বরাদ্দের সুপারিশ করে কমিটি। একই সাথে বিভিন্ন কর্মসূচির বিপরীতে ২,১৮৩ কোটি টাকা বাজেট বরাদ্দ চায় এসএমই টাস্ক ফোর্স, যদিও দেওয়া হয়নি কোনো বরাদ্দ। যে টাস্কফোর্স যে বাজেট অ্যালোকেশনের কথা সুপারিশ করেছে, সেটিকে অবজ্ঞা করে কোনো ধরনের বাজেটই তাদের জন্য আসলে অ্যালোকেশন করেননি তারা। সেটি থেকেও বোঝা যায় যে এসএমই ফাউন্ডেশন বা এই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সম্পর্কে তাদের কি ধরনের পজিশন রয়েছে এবং অর্থ মন্ত্রণালয় কিভাবে এই এসএমই ফাউন্ডেশনের সুপারিশগুলোকে দেখে থাকেন, সেটিও কিন্তু এর মাধ্যমে বেরিয়ে আসে। এসএমইর জন্য একটা অথরিটি বা এসএমই বোর্ড করা প্রয়োজন, যারা মূলত এসএমই উন্নয়নের কৌশলে নেতৃত্ব দিবে, জাতীয় কৌশল। সেই অনুযায়ী পলিসি এবং রেগুলেটরি যে নিজেরা যতটুকু করার সেটা করবে, বাকিটা কোঅর্ডিনেশন করবে অ্যাক্রস দ্য গভর্নমেন্ট। আর এসএমই ফাউন্ডেশন বা এই ধরনের যারা আছে তারা ডেলিভারি লেভেলে থাকবে বা এক্সিকিউশন লেভেলে থাকবে। এই মনে হয় স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টটা করার প্রয়োজন আছে। এটার আগে আমরা এসএমইতে খুব ভালো কিছু করতে পারবো বলে আমি মনে করি না। ২০২৪ সালে জুনে শেষ হয় এসএমই নীতিমালা বাস্তবায়নের সময়। এখন নতুন নীতিমালা প্রণয়নে চলছে কাজ। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।
দেশি গরু মহিষ ছাগলে সয়লাভ খাগড়াছড়ির কোরবানির পশুর হাটগুলো দেশীয় পদ্ধতিতে লালন পালন করে পশু হাটে তুলছেন খামারিরা। এদিকে ভৈরবের খামারেও কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে। খাগড়াছড়ির HM প্রফুল্ল ও ভৈরবের সত্যজিৎ দাস ধ্রুবের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। জেলার 52টি হাটে পুরোদমে চলছে কেনাবেচা। 3000 ছোট বড় খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 60,000-এর বেশি পশু। পাহাড়ে পুরোপুরি প্রাকৃতিক খাবারে গরু মোটাতাজা করা হয় বলে সারা দেশেই এখানকার গরুর চাহিদা রয়েছে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার পাশাপাশি বাজার ব্যবস্থাপনা আর চাঁদাবাজি নিয়ে অভিযোগ খামারিদের। এই যে গরু আনছি যে 1,20,000 টাকা আমি চাইছি, এই দিছে যে 1,06,7 এরকম দিছে। মেডিসিন নাই আমাদের গরুগুলোতে। এই গরু এখানকার গরুর মতো কোনো জায়গায় গরু পাওয়া যায় না। এবছর স্থানীয়ভাবে চাহিদার চেয়ে বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। এখানে ন্যাচারাল ওয়েতে গরু পালন করা হয়, অর্গানিক ওয়েতে। এখানে যেহেতু আপনারা জানেন ঘাস লতা পাতা এই ধরনের আধিক্য বেশি আছে, এখানে রোগবালাই কম, কাজেই পাহাড়ের গরুর চাহিদা সমতলে বেশি। হাটে চাঁদাবাজি ও জাল টাকা শনাক্তে সহায়তা করছে পুলিশ। আমরা ডিএসবি থেকে আমরা পর্যবেক্ষণে জাল নোট সংশোধন মেশিন সরবরাহ করেছি। এছাড়াও এই হাট উপলক্ষে সব অজ্ঞান পার্টি মলম পার্টি এদের আবির্ভাব ঘটে, তো সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। এদিকে ভৈরব উপজেলায় কোরবানির জন্য মোটাতাজা করা হয়েছে 40,000 গরু ছাগল মহিষ। পুরোপুরি দেশীয় খাবার খাইয়ে পশুগুলোকে লালন পালন করেন খামারিরা। তবে কয়েক দফায় গোখাদ্যের দাম বাড়ায় বেশি মূল্যে পশু বিক্রি করতে না পারলে পুঁজি হারানোর শঙ্কায় তারা উদ্বিগ্ন। মোটাতাজাকরণ করি, একদম দেশীয় ন্যাচারাল যে খাবার আছে, ঘাস, কাঁচা ঘাস, সাইলাইস, এগুলা মানে বসি খড়, এগুলা দিয়া গরু মোটাতাজাকরণ করি। কাস্টমার আসতেছে, দাম কাছাকাছি বলে কেউ, আবার অনেকে ব্যবধান বলে। এটা নিয়ে আমরা একটু দুশ্চিন্তায় আছি যে গরু বেশি, ইভেন দামও কম বলতেছে। স্থানীয় চাহিদার তুলনায় অতিরিক্ত পশু প্রস্তুত থাকায় বেশি মুনাফার আশা না করে একটু আগেভাগেই পশু বিক্রির পরামর্শ প্রাণী সম্পদ কর্মকর্তার। এবার গবাদি পশুর সংখ্যা এত বেশি, তারা যেন ন্যায্য মূল্য যদি নিশ্চিত করতে পারে, তারা আগে থেকে যেন অতি মুনাফার আশা না করে ন্যায্য মূল্যই যেন ছেড়ে দেয়, তাহলে মনে হয় যে তারা লাভবান হবে। আশা করছি আসন্ন কোরবানির আমাদের নিজেদের গরু দিয়ে আমরা নিজেরা মেটাতে পারবো। শেষ মুহূর্তে কোরবানির পশু বেচাকেনা আরো জমে উঠবে বলে আশা খামারিদের। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।